আমি জানি আমি ভালো মানুষ নই, হৃদয়হীন, জেদি, রূঢ়, ছন্নছাড়া, কিন্তু একটাই সত্য, আমি বিশ্বাসঘাতক নই। একটা ছোট্ট বিরতি, রুমের ভেতর নিঃশ্বাসের শব্দও যেন থেমে যায়। তুমি জানো না মাই ফাকিং রোজ, তোমার আশেপাশের মানুষগুলো কেমন করে তোমাকে ধোঁকা দিয়েছে। আমি এখনো ভাবি যখন তুমি সত্যিটা জানবে তখন তুমি কিভাবে সেই আঘাতটা সামলাবে। হঠাৎ আবরারের কণ্ঠ কাঁপতে লাগল। ওর এক ফোঁটা অশ্রু চুপিসারে কুহিলির সাদা আর সোনালি চুলের গায়ে পড়ে গেল। আবরার অবাক হল, এটা কিভাবে সম্ভব? ওর চোখ থেকে পানি পড়ছে, এটা আদৌ সম্ভব? কিছুক্ষণ আবরার কুহিলির নিঃশ্বাসের ওঠানামা শুনছিল। কেন জানি ওর নিঃশ্বাস শুনতে ভালো লাগছে। ওর কেন লাগছে আবরার নিজেও জানে না। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো ঝুলসে উঠল মনে। ওর হাত, কুহিলির ডান হাতটাও পুড়িয়ে দিয়েছিল। আবরারের বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি কুহিলির হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিল। আলোয় দেখতে পেল পাতলা চামড়ার নিচে ছোট্ট ছোট্ট কয়েকটা ফোসকা উঠেছে। আবরারের বুকে কেমন এক অস্থিরতা কাজ করল। আবরার ধীরে উঠে দাঁড়াল, ড্রয়ারের দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক মলমটা বের করল। তারপর ফিরে এসে বিছানার পাশে বসে গেল। আবরার সাবধানে কুহিলির হাতটা নিজের কোলে রেখে মলম লাগাতে লাগল। প্রতিটি ছোঁয়ায় যত্ন, প্রতিটি আঙুলে অনুশোচনা। মলম লাগিয়ে সে কিছুক্ষণ ওর হাতটা ধরে রাখল, যেন তার উষ্ণতা ওর ব্যথা কিছুটা হলেও কমিয়ে দেয়। তারপর নিঃশব্দে মাথা নিচু করে কুহিলির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এক নিঃশব্দ ক্ষমা, এক নিঃশব্দ প্রার্থনা। শেষমেশ ক্লান্ত দৃষ্টিতে কুহিলির দিকে তাকিয়ে সে আবার শুয়ে পড়ল পাশে। ওর শরীরটাকে নিজের বুকে টেনে নিল, যেন তাকে আগলে রাখলে সব ব্যথা দূর হয়ে যাবে। বাইরে আবার হালকা বাতাস বইছে, জানালার পর্দা দুলছে ধীরে। এই নিস্তব্ধ ঘরের ভেতর দুজন মানুষ, এক অচেতন, এক অপরাধবোধে নিঃশেষ, একই স্বপ্নের দেশে পাড়ি দিল নিঃশব্দে। সকালের রোদটা জানালার পাতলা পর্দা ভেদ করে রুমে ঢুকেছে। নরম মিষ্টি আলো এসে পড়েছে কুহিলির মুখে। আলোতে চোখ একটু কুঁচকে গেল তার। ঘুমের ঘোরে চোখ পিটপিট করে খুলতেই টের পেল কেউ একজন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। একটু নড়াচড়া করতেই বুঝল ওটা আবরার। তার বুকের ভেতর কুহিলির মুখ গুজে আছে, আর আবরারের হাত দুটি তাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যেন ছেড়ে দিলে পৃথিবীটাই ফসকে যাবে। কুহিলি একটু বিরক্ত মুখে ফিসফিস করে বলল, আবরার ছাড়েন আমাকে, এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে? আর কালকে তো বরফ ভর্তি সুইমিং পুলে ফেলে রেখেছিলেন, তাও আবার পায়ে শিকল বেঁধে, এখন কেন তুলে আনছেন? ওইখানে মরে পড়ে থাকতাম, তুলতে কে বলেছে আপনাকে? কিন্তু উত্তর এলো না। আবরার তখনও আধো ঘুমে। কুহিলি আবার নড়ল, এবার একটু জোরে। তাতে আবরারের ঘুম ভাঙল বটে, কিন্তু তার হাতের বাঁধন ঢিলে হওয়ার বদলে আরও শক্ত হল। চোখ না খুলে গম্ভীর স্বরে বলল, কি হয়েছে? রোজ সকালে চিংড়ি মাছের মতো ছটফট করছো কেন? কুহিলি এবার খানিকটা চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দিন, আমার দম বন্ধ হয়ে আসছে। আবরার এবার চোখ খোল। লাল টকটকে মনি দিয়ে কুহিলির দিকে তীক্ষ্ণভাবে তাকালো। এতে কুহিলি খানিকটা ভরকে গেল, তবুও আমতা আমতা করে বলল, আপনি খুব শক্ত করে ধরেন, এভাবে আমার দম বন্ধ হয়ে যায়, মনে হয় আমার শরীরের সব হাড্ডি ভেঙে যাচ্ছে। আবরার কুহিলিকে আরও শক্ত করে ধরে বলে, আমি এভাবে ধরি মাই ফাকিং স্কোয়াব। যত তাড়াতাড়ি তুমি মেনে নিবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। কুহিলি এবার কিছু বলতে যাবে তার আগেই আবরার কুহিলির ঠোঁট জোড়া নিজের ঠোঁটে নিয়ে নেয়। কুহিলি প্রথম বিস্মিত হল এভাবে হঠাৎ আক্রমণ করায়, পরক্ষণেই ছটফট করতে থাকে। আবরার বিরক্ত হয়ে কুহিলির হাত দুটো ওর এক হাতে নিয়ে কুহিলির মাথার ওপরে চেপে ধরে, তারপর নিজের মতো করে কিস করতে থাকে। এমনভাবে কিস করছে যেন হাড়ি থেকে খেজুরের রস চুষে নিচ্ছে। প্রায় 15 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে কুহিলির কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে হাঁপাতে থাকে। আর কুহিলি এত জোরে জোরে শ্বাস নিচ্ছে যেন নতুন জীবন পেল। বেশ কিছুক্ষণ পর কুহিলি নিজেকে সামলে কাঁপা কণ্ঠে বলে, আপনি একটা জানোয়ার, এভাবে কেউ কিস করে? দেখুন আমার ঠোঁট কেটে গেছে। অসভ্য, নির্লজ্জ, বেহায়া লোক, ছাড়ুন আমাকে। আমি আপনাকে স্পর্শ করার অধিকার দেইনি। ওই অধিকার তোমাকে দিতে হবে না আমার বউ। আমি যা ইচ্ছে করব তাতে তুমি কিচ্ছু করতে পারবে না ডার্লিং, শুধু উপভোগ করা ছাড়া। কিসের বিয়ে? আর কখন আমাদের বিয়ে হলো? আপনি শুধু কথায় কথায় বিয়ের কথা বলেন। ওই দিন ক্লাবের মালিক তোমাকে ক্লাবে চাকরি দিবে বলে একটা কাগজে সাইন করিয়েছিল, মনে আছে? তো ওইটা বিয়ের রেজিস্ট্রেশন পেপার ছিল। আসলে তোমাকে দেখার পর তোমাকে কেন জানি এত ভালো লেগেছিল,
জানি না। তারপর উকিল দিয়ে প্রথমে বিয়ের রেজিস্ট্রেশন পেপার বানাই, তারপর তোমাকে দিয়ে সাইন করাই, আর আমার রুমে ওরা কৌশল করে পাঠায়। অবশ্য তুমি নিজেই যেতে ইচ্ছুক ছিলে। আর একটা কথা, ওই ক্লাবটা আমারই, জাস্ট সব সাজানো ছিল। ভাবছিলাম তোমাকে আমি আমার কাছে আনবো, তা দেখি তুমিও একটা উদ্দেশ্য নিয়ে এসেছো আমার কাছে। যাই হোক, মাফিয়া কিংয়ের বউ তুমি, একটু একটু চালাক না হলে চলে না। কুহিলি এতক্ষণ কথাগুলো শুনছিল, এবার নিচু কণ্ঠে বলে, আপনি যাই করুন আমি আপনাকে শেষ করে দিব, কারণ আপনি আমার ফ্যামিলিকে খুন করেছেন। কেন করেছেন বলুন? আবরার ব্যাকা হাসল, তারপর এক হাত দিয়ে কুহিলির ঠোঁটে স্লাইড করতে করতে বলল, এখন উঠে ব্রেকফাস্ট করো, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দিব। আর হ্যাঁ, একটা কথা, আমি ওই দিন আমি গির্জায় বোমা ফেলিনি। বলেই আবরার উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। আবরার যাওয়ার পানি কুহিলি কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বিড়বিড় করে বলে, যদি উনি বোমা না ফেলে তাহলে কে ফেলেছে আর কেন ফেলেছে? আর যদি উনি না ফেলে থাকে তাহলে লোকেরা ওনাকে কেন ওনার নাম নেবে? এসব বলতে বলতে কুহিলি উঠে বসে। হঠাৎ নিজের ড্রেসের দিকে চোখ যেতেই চিৎকার করে ওঠে। চিৎকারটা এত জোরে করে যে পুরো বাড়ি কেঁপে ওঠে। আবরার সবেমাত্র শরীরে সাবান দিয়েছে, কুহিলির এরকম চিৎকার শুনে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে। তারপর বিছানার দিকে যেতে যেতে বলল, কি হয়েছে জান, এভাবে চিৎকার করলে কেন? তার কণ্ঠে উৎকণ্ঠা, চোখে ভয়। কুহিলি তখন কান্নায় ভেঙে পড়েছে। কাঁপা কাঁপা গলায় চোখে জল ভরে তাকিয়ে বলে, আপনি আপনি আমার জামা চেঞ্জ করেছেন তাই না? কথাটা শুনে মুহূর্তে স্থবির হয়ে গেল, যেন সময় থেমে গেছে। তারপর ধীরে ধীরে আবরারের মুখে বিস্ময় মিশে গেল ক্ষোভে। মানে তুমি এটার জন্য চিৎকার করলে? তার কণ্ঠ এখন ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। কুহেলি মাথা নিচু করে ধীরে ধীরে হ্যাঁসূচক ভঙ্গিতে মাথা নাড়ে। সেই মুহূর্তে কিছু একটা ভেঙে গেল আবরারের ভেতর। নিজের সংযম হারিয়ে সে হঠাৎ সামনে ঝুঁকে কুহেলির গালে এক সজোরে থাপ্পড় দিল। চপাত আওয়াজটা রুমের নিস্তব্ধতাকে ছিন্ন করে ফেলল। কুহেলি স্তব্ধ, গালে হাত রেখে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে আবরারের দিকে। তারপর কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থেকে আবরারকে বলল, আপনি একটা হৃদয়হীন অসভ্য মানুষ। আপনি আমার জামা কেন চেঞ্জ করেছেন, তাও আমার অনুমতি ছাড়া? তারপর আবার কি করলেন? আমাকে এমনি এমনি মারলেন? আপনি একটা শয়তান, আমি আপনার সাথে থাকবো না। আবরার হঠাৎ কুহেলিকে কোলে তুলে নিল। কুহেলি টাল সামলাতে না পেরে আবরারের গলা জড়িয়ে ধরল। আবরার কুহেলিকে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। কুহেলি ভয় পেয়ে ছটফট করতে করতে বলে, এই আপনি আমাকে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছেন কেন? আমাকে নামিয়ে দেন, ভালো হবে না কিন্তু বলছি, নামান আমাকে। আবরারের থোড়াই শুনল কুহেলির কথা। কুহেলিকে ওয়াশরুমে নিয়ে সোজা ঝর্ণার নিচে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিল। সাথে সাথে কুহেলির পুরো শরীর ভিজে একাকার অবস্থা। কুহেলি সরে আসতে চাইল, কিন্তু আবরার কুহেলিকে দেয়ালের সাথে চেপে ধরল। আর কুহেলির এতটা কাছে গেল যে দুইজনের শরীরে আর 1 ইঞ্চি দূরত্ব নেই। কুহেলির বুকে ভুক ভুক ধকধক করতে থাকে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। আবরার লাল টকটকে মনি দিয়ে তীক্ষ্ণভাবে কুহেলির দিকে তাকিয়ে বলল, তোমার শরীরে এমন কোনো জিনিস নেই যা আমার না দেখা, তাহলে এইভাবে ঢং করার কি আছে? তারপর একটু থেমে রাগী কণ্ঠে বলল, আর তোর সাহস দেখে আমি অবাক হই। তুই বলিস আমার সাথে থাকবি না? তোর কি মনে হয় তুই থাকতে চাইবি, তারপর আমি তোকে আমার কাছে রাখবো? হাউ ফানি বইন। না, আমি তোকে আমার কাছে আটকে রাখবো, আর হ্যাঁ, দরকার হলে আমি তোকে শিকল দিয়ে বেঁধে রাখবো, তবু তোকে আমার কাছে রাখবো। আর যদি পালানোর চেষ্টা করিস তাহলে কালই রাতের শাস্তির কথা তো মনে আছে, তার থেকেও ভয়ঙ্কর শাস্তি পাবি। আমি ভালো মানুষ না রে কলিজা, আমি কথার চেয়ে বেশি মানুষ খুন করি, তাই তোকে খুন করতে আমার 1 মিনিট লাগবে না। তাই চুপচাপ আমার কথা মতো থাক, আমিও ভালো থাকবো, তুইও শান্তিতে থাকবি, নয়তো দুইজনই অশান্তিতে থাকবো। কুহেলি এবার কান্না করতে করতে বলল, আপনি আমার ফ্যামিলিকে খুন করেছেন, কিন্তু এখন বলছেন খুন করেননি। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? সত্যি বলুন। আবরার এবার কুহেলির 2 বাহু আরও শক্ত করে ধরে বলল, এই চিংড়ি মাছের বাচ্চা, আমি যদি তোর ফ্যামিলিকে মারতাম তাহলে অবশ্যই আমি বলতাম। তোর মতো চিংড়ি মাছের বাচ্চা দেখে আমি ভয় পাইতাম না। তোকে আজকে সব প্রশ্নের উত্তর দিব, তবে হ্যাঁ, কিছু সত্যি দেখার জন্য তৈরি থাকিস। ভেঙে পড়লে আমি তোর পাশে থাকবো না, কারণ তুই আমার কথা বিশ্বাস করছিস না এখন।
তাই বলেই আবরার একটা সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে রেগে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল, আর কুহেলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলে গেল আবরার, ওর মাথায় ঢুকছে না। সকাল 10টা। রোদ তখন ঠিক আলতোভাবে জানালার কাঁচ ছুঁয়ে গিয়েছে। কালো রঙের গাড়িটা শহরের ফাঁকা রাস্তায় নিঃশব্দে চলছিল। গাড়ির পিছনের সিটে বসে আছে আবরার, একদম ডান পাশে। বাদিকে কুহেলি, মাঝখানে যেন এক অদৃশ্য দেওয়াল, দুজনের মাঝখানে জমাট বাঁধা নীরবতা। ড্রাইভারের আসনে ড্রাইভার মনোযোগ দিয়ে স্টিয়ারিং ধরেছে, আর তার পাশের সিটে ফেটেক্স। পুরো গাড়ির ভেতর নিস্তব্ধতা এতটাই গাঢ় যে বাইরের টায়ারের ঘর্ষণের শব্দ স্পষ্ট শোনা যায়। কুহেলি চুপচাপ বসে আছে, তার চোখ বারংবার চলে যাচ্ছে আবরারের দিকে। চুপচাপ এক ঝলক আবার ফিরিয়ে নিচ্ছে। আবরারের মুখে কোনো অভিব্যক্তি নেই, একদম পাথরের মতো স্থির। সেই সকাল থেকে ওয়াশরুমের ঘটনাটার পর থেকে সে আর একবারও কথা বলেনি, এমনকি কুহেলির দিকে তাকায়ওনি। অথচ আবরার তো এমন নয়, সব সময়ই কুহেলির কাছাকাছি থাকে, কিন্তু আজ যেন পুরো মানুষটাই বদলে গেছে। ঠান্ডা, নির্লিপ্ত, অচেনা এক আবরার। গাড়ির কাঁচের বাইরে আলো ছায়ার খেলা চলছে, কিন্তু ভেতরের পরিবেশ যেন ভারী হয়ে উঠছে প্রতি মুহূর্তে। কুহেলি মাথা নিচু করে বসে আছে, মনে এক রাশ অজস্র প্রশ্ন। উনি কি রেগে গেছে আমার ওপর? কিন্তু কেন? আবার নিজের প্রশ্নেই নিজে বিরক্ত হচ্ছে। রেগে থাকার যাই থাক, তাতে আমার কি? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে জানালার বাইরে তাকালো। ঠিক তখনই গাড়িটা হঠাৎ থেমে গেল। ফেটিক্স দ্রুত দরজা খুলে বাইরে নেমে গেল, তারপর গিয়ে পেছনের দরজাটা খুলে দিল। আবরার নিঃশব্দে গাড়ি থেকে নামল, একটা বার্তাও নয়, একটা দৃষ্টিও নয়। তারপর নামল কুহেলি। গাড়ি থেকে নামতেই ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সামনের দৃশ্যটা যেন হঠাৎ করেই সময়ের কুয়াশা ভেদ করে উঠে এসেছে। একটা পুরনো বিশাল বাড়ি, দেওয়ালের রং চটে গেছে, জানালার কাঠে ছোপ ধরা শ্যাওলা, চারদিক ঘিরে অদ্ভুত নিস্তব্ধতা। বাতাসে এক ধরনের স্যাঁতসেঁতে গন্ধ, যেন বহু বছর কেউ এখানে পা রাখেনি। মাথার ওপর সূর্য আছে ঠিকই, কিন্তু আশ্চর্যভাবে এখানে রোদ পড়ছে না। চারদিক কেমন ম্লাল আলো, যেন সময় থেমে গেছে এই দোতলা প্রাসাদের গায়ে। কুহেলির শরীরের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে আস্তে করে ফিসফিস করে বলল, এই কানাডাতেও এমন ভুতুড়ে জায়গা আছে নাকি? তার কণ্ঠের মধ্যে কৌতূহল আর ভয়ের মিশ্রেল। ঠিক তখনই আবরারের গলা ভেসে এলো সামনে থেকে। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এনেছি। তার গলাটা ছিল ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডা ভাবের মধ্যেও একটা অদ্ভুত কর্তৃত্ব। সে হাঁটতে হাঁটতে যোগ করল, তাই বিড়বিড় বাদ দিয়ে আমার পিছনে পিছনে আসো, সাদা চলের মালকিন। শেষ কথাটায় হালকা বিদ্রুপের ঝাঁঝ ছিল, আর কুহেলির মনে একটুখানি দাহ লাগল, তবু দাঁড়িয়ে থাকার সাহস পেল না। আবরার, দাঁড়াও। বলে কুহেলি তাড়াতাড়ি তার পিছু নিল। পাথরে তৈরি সিঁড়ি বেয়ে তারা বাড়িটার দিকে এগিয়ে গেল। প্রতিটা ধাপেই ধুলো জমে আছে, কোথাও কোথাও শুকনো পাতার খসঠস শব্দ, চারপাশে কাকের ডাক, দূর থেকে বাতাসে জানালার কাঁচ টুং করে বাজছে। বাড়ির ভেতরে পা রাখতেই কুহেলির মনে হল যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছে সে। দেয়াল জুড়া ঝুলছে ধুলো পড়া চিত্রকর্ম, বাতাসে একটা স্যাঁতসেঁতে ধাতব গন্ধ। আবরার কোনো কথা না বলে সোজা হেঁটে গেল করিডোরের শেষ মাথায় থাকা এক ঘরের দিকে। কুহেলি দ্বিধায় পা টেনে টেনে এগোচ্ছে, মনে অজস্র প্রশ্ন, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না। আবরার দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কুহেলির নিঃশ্বাস আটকে গেল। ঘরটা আধো আলোয় ঢাকা, মাঝখানে লোহার চেয়ারে শিকল দিয়ে বাঁধা এক মানুষ, তাকরিম। তার শরীর জুড়ে নীলচে দাগ, হাত পা কাঁপছে দুর্বলতায়, তার মুখের কোণে শুকনো রক্তের দাগ, আর চোখে একরাশ অসহায়তা। আল্লাহ! কুহেলির ঠোঁট ফেটে শব্দ বেরোল। পরক্ষণেই সে দৌড়ে যেতে চাইল তাকরিমের দিকে, কিন্তু হঠাৎই একটা শক্ত হাত তার কবজি চেপে ধরল। আবরার চোখে অদ্ভুত এক শীতল আগুন। আগে ওর কথা শুনো, তারপর ওর কাছে যাবে। কুহেলি থেমে গেল না, সে প্রায় চিৎকার করে উঠল। কি শুনবো? আপনি কি অবস্থায় ফেলেছেন ওকে? মানুষ না আপনি। তার গলার আওয়াজে পুরো ঘরটা যেন কেঁপে উঠল, কিন্তু আবরার নিঃশব্দ, ঠোঁটে কোনো শব্দ নেই, চোখে শুধু কঠিন এক সিদ্ধান্ত। তারপর ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে পাশের দিকে তাকাল। একজন বডিগার্ড দাঁড়িয়েছিল অন্ধকার কোণে। আবরার চোখ দিয়ে হালকা একটা ইশারা করল, কোনো শব্দ নয়, শুধু নির্দেশ। বডিগার্ড বিন্দুমাত্র দেরি না করে এগিয়ে গেল তাকরিমের কাছে, তারপর ধাতব বালতি থেকে ঠান্ডা পানি তুলে তার গায়ে ছুঁড়ে মারল। একটা তীব্র গোঙানির শব্দ ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণে। কুহেলির চোখ বড় হয়ে গেল, বুকের ভেতর দম আটকে গেল। সে চিৎকার করে উঠল, থামুন, থামুন বলছি।
কিন্তু আবরার এখনও ঠান্ডা নির্বিকার, তার চোখ কুহেলির দিকে, ঠোঁট সামান্য নড়ল। তুমিও সত্যিটা জানবে আজ, সবটা।